জেরার এই পর্যায়ে কিরিটি বিশাখা চৌধুরীকে বললেন, বলুন তারপর। তারপরই একটা দ্রুত পদশব্দ পেলাম। সেটা যেন ক্রমে ক্রমে দূরে চলে গেল। বলতে বলতে বিশাখা চৌধুরী আবার থামলেন। কয়েকটা স্তব্ধ মুহূর্ত। তারপরই আবার কিরিটি বলল, থামলেন কেন? বলুন যা বলছিলেন মিসেস চৌধুরী। মিসেস চৌধুরী আবার বলতে শুরু করলেন। তারপর কিছুক্ষণের জন্য কেমন যেন স্তব্ধ, অনড় হয়ে গিয়েছিলাম আমি। এবং তারপর কতকটা ধাতস্থ হবার পর অতি সন্তর্পণে সেই কামিনী ঝোপের মধ্যে ঢুকে আরও একটু এগিয়ে যেতেই দেখলাম পেছন ফিরে কে যেন বেঞ্চের ওপর বসে আছে। আর আশেপাশে দ্বিতীয় জনপ্রাণী নেই। কিছুক্ষণ এদিক ওদিক ভালো করে দেখে নিয়ে তারপর ঝোপ থেকে সন্তর্পণে বেঞ্চের সামনে এসে দাঁড়াতেই মৃদু চাঁদের আলোয় বেঞ্চের ওপরে উপবিষ্টা মিত্রাকে দেখে যেন চমকে উঠলাম। প্রথমটায় অতটা খেয়াল করিনি। তারপরই হঠাৎ মনে হলো অমন নিঝুম হয়ে মিত্রা বেঞ্চের ওপর বসে আছে কেন? মাথাটা বুকের ওপর ঝুলে পড়েছে। মনটার মধ্যে কেমন যেন ছাঁদ করে উঠল। মৃদুকণ্ঠে ডাকলাম, মিত্রা, মিত্রা। কিন্তু কোনো সাড়া পেলাম না। সন্দেহটা এবারে যেন আরও দৃঢ় হলো। ভয়টা আরও চেপে বসল। আবার ডাকলাম, মিত্রা, মিত্রা। না, তবু কোনো সাড়া শব্দ এলো না মিত্রার দিক থেকে। এবারে সত্যি সত্যি ভয়ে ও আশঙ্কায় আমার বুকের ভেতরটা যেন কেমন কেঁপে উঠল। এগিয়ে গিয়ে ওর মাথায় স্পর্শ করতেই সভয়ে 2 পা পিছিয়ে এলাম। সেই মুহূর্তেই আশঙ্কা আমার দৃঢ় হলো। চিত্রা মরে গিয়েছে এবং মারা গেছে ব্যাপারটা সঠিকভাবে হৃদয়ঙ্গম করতে আরও 4-5 মিনিট চলে গেল। হাত পা সব তখন আমার কাঁপছে। এমন সময় হঠাৎ ফিরে আসবার জন্য পা বাড়াতেই আমার পায়ে কি যেন ঠেকল। তাড়াতাড়ি নিচু হয়ে জিনিসটা হাতে তুলে নিতেই দেখি একটা রেকর্ড সিরিঞ্জ, যা ডাক্তাররা সাধারণত ইনজেকশনের জন্য ব্যবহার করে। ইনজেকশনের সিরিঞ্জ? হ্যাঁ, এই যে দেখুন। বলতে বলতে বিশাখা তাঁর হাতের ভ্যানিটি ব্যাগ থেকে একটি কাঁচের রেকর্ড 2cc সিরিঞ্জ বের করে কিরিটির হাতের উপর তুলে দিলেন। কিরিটি সিরিঞ্জটা হাতের উপর নিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখতে লাগলো। আমিও তাকিয়ে দেখতে লাগলাম। 2cc কাঁচের রেকর্ড সিরিঞ্জ এবং ছোট অত্যন্ত সরু একটা হাইপোডার্মিক নিডল তখনও তাতে পরানো আছে। তবে নিডলটা একটু বেঁকে গিয়েছে। ধীরে ধীরে সিরিঞ্জটা দেখা হয়ে গেলে সামনের টেবিলে রেখে কিরিটি পুনরায় বিশাখা চৌধুরীর মুখের দিকে তাকালো। বলল, তারপর বলুন। সিরিঞ্জটা ব্যাগের মধ্যে পুরে সোজা আর মুহূর্তকাল দেরি না করে উপরে বার রুমে চলে এলাম। মাথার মধ্যে তখনও আমার যেন কেমন করছে। মির্জুমলার কাছ থেকে একটা স্টিফ পেগ হুইস্কি গলায় ঢেলে
হল ঘরে ঢুকে সোফার উপরে বসে পড়লাম। তারই 2-3 মিনিট বাদে রঞ্জিত রক্ষিত এসে হল ঘরে ঢুকল। সেখান থেকে 2-1 মিনিট বাদেই আমরা আবার এসে এই ঘরে ঢুকি। তাহলে রঞ্জনবাবুর সঙ্গে বসে ড্রিঙ্ক করতে করতে আবার আপনি বাইরে গিয়েছিলেন কেন? প্রেসিডেন্টকে সংবাদটা দিতে। তাকে সংবাদটা দিয়েছিলেন? না, কারণ তখনও তিনি তার ঘরে এসে পৌঁছাননি। তাই এ ঘরেই আবার আমি ফিরে আসি এবং তারই 2-1 মিনিট বাদে মহারানী এসে এই ঘরে ঢোকেন। একটা কথা বিশাখা দেবী, কিরিটি প্রশ্ন করে, বাগানের সেই পুরুষ কণ্ঠটি চিনতে পেরেছিলেন? হ্যাঁ। কার কণ্ঠস্বর সেটা? অশোকের। আর নারী কণ্ঠস্বরটি? বললাম তো, চিনতে পারিনি। এখানকার মেম্বারদের কারো গলার সঙ্গেই মেলে না। না। আর একবার ভালো করে ভেবে দেখুন। না, কারণ এখানকার কারো কণ্ঠস্বরই আমার অপরিচিত নয় মিস্টার রায়। আচ্ছা, এবারে আপনি তাহলে যেতে পারেন। অতঃপর বিশাখা চৌধুরী নিঃশব্দে ঘর থেকে বের হয়ে গেলেন। এরপর বাকি সকলকে একের পর এক ডেকে 2-4টা প্রশ্ন করে কিরিটি তাঁদের ছেড়ে দিতে লাগলো। জবানবন্দি নেবার পালা যখন শেষ হলো, রাত তখন 2:30 বেজে গিয়েছে। একটা চুরুটে অগ্নিসংযোগ করতে করতে কিরিটি বলল, এবারে চলো, ওঠা যাক লাহিড়ি। আপাতত উপরের তলার সমস্ত ঘরগুলোতে তালা দিয়ে 2জন কনস্টেবলকে প্রহরায় রেখে দাও। কাল সকালে তোমার থানায় আমি আসছি। পরবর্তী কাজের প্ল্যান সেখানেই আমরা চক আউট করব। সেই মতোই ব্যবস্থা করে মৃতদেহ মর্গে পাঠাবার ব্যবস্থা করে আমরা বৈকালী সংঘ থেকে বের হয়ে এলাম এবং রজত লাহিড়িকে থানায় নামিয়ে দিয়ে কিরিটির সঙ্গে তার গাড়িতে তারই বাসায় এসে উঠলাম। কিরিটির বাসায় যখন ফিরে এলাম, রাত্রির শেষ প্রহর প্রায় উত্তীর্ণ। কিরিটি একটা সোফার উপরে বসে একটা সিগারে অগ্নিসংযোগ করল। বুঝলাম বাকি রাতটুকু কিরিটির মাথার মধ্যে এখন মিত্রা সেনের হত্যার ব্যাপারের জটিল ও দুরূহ চিন্তাটাই পাক খেয়ে খেয়ে ফিরবে। এখন আর ওকে ডাকলে সাড়া মিলবে না। অতএব বড় সোফাটার উপরে হেলান দিয়ে আরাম করে বসে চোখ বুজলাম। সারাটা রাত্রির ক্লান্তি, তাই বোধহয় চুপ করে সোফার উপরে বসে থাকতে থাকতে কখন যে এক সময় ঘুমিয়ে পড়েছিলাম তাও মনে নেই। ঘুমটা হঠাৎ ভেঙে গেল পাশের ঘরের ক্যাজেল ঘড়ির সুমধুর 5টা বাজবার সংকেত ধ্বনিতে। চেয়ে দেখি কিরিটি ঘরের মধ্যে নিঃশব্দে হাত দুটি পেছনে মুষ্টিবদ্ধ করে পায়চারি করছে, যেন আপন মনেই। সামনেই টেবিলের ওপরে দেখি সোজা করে পাতা আছে বৈকালী সংঘের বাড়িটার আমারই দেওয়া তাকে কাগজে আঁকা প্ল্যানটা। আর দেখলাম একটা কাগজ একটা পেপার ওয়েট দিয়ে চাপা। ভালো করে চেয়ে দেখি সেই কাগজে কতগুলো নাম ও তার পাশে পাশে সময় বসানো, আর তারই পাশে রয়েছে কিরিটির প্রিয় মুখ খোলা কালো রঙের সেফার্স কলমটা।
বুঝলাম বাকি রাতটুকু কিরিটি চোখের পাতা এক তো করেইনি, বরং মস্তিষ্কের সংখ্যাতীত কোষগুলিতে চিন্তার যে ঘূর্ণাবর্ত এতক্ষণ ধরে বয়ে গিয়েছে তারও সমাপ্তি এখনো ঘটেনি। কিরিটিকে ডেকে তার ধ্যান ভাঙাবো কি ভাঙাবো না ভাবছি, ওই সময় চায়ের ট্রে হাতে কৃষ্ণা বৌদি এসে ঘরে প্রবেশ করল। খুব ভোরেই স্নান সেরে নিয়েছে বোঝা গেল। সিক্ত কুন্তল রাশি পৃষ্ঠদেশে বেপে রয়েছে। পরিধানে সাদা কালো চওড়া পাড় তাঁতের শাড়ি ও গায়ে লাল ভেলভেটের ব্লাউজ। একটু যেন ইচ্ছে করেই সামনের ত্রিপয়ের ওপরে চায়ের ট্রেটা রাখতে রাখতে কৃষ্ণা তার স্বামীকে সম্বোধন করে বলল, মুনিবর, এবারে ধ্যান ভঙ্গ করুন, চা রেডি। কিরিটি মৃদু হেসে স্ত্রীর দিকে ফিরে তাকালো। তারপর সোফার উপরে বসে একটি ধুমায়িত চা ভর্তি কাপ হাতে তুলে নিল নিঃশব্দে। আমিও একটা কাপ তুলে নিলাম। চায়ের কাপে চুমুক দিতে দিতে কিরিটি বলল, কৃষ্ণা, গতরাত্রে বৈকালী সঙ্ঘে মিত্রা সেনের হত্যার ব্যাপারে পরোক্ষভাবে কিছুটা দায়ী কিন্তু তুমি। কৃষ্ণা বৌদি তখন সবেমাত্র কিরিটির পাশেই সোফায় বসে চায়ের কাপে চুমুক দিয়েছে। চকিতে কিরিটির দিকে ফিরে তাকিয়ে বলল, মানে? মানে আর কি, তোমাদের নারী চরিত্রের পরস্পরের প্রতি সহজাত চিরন্তন ঈর্ষা, এবং তুমি অকস্মাৎ তোমার রূপ বন্যি নিয়ে বৈকালী সঙ্ঘে উপস্থিত হয়ে সেই ঈর্ষায় ইন্ধন জুগিয়েছিলে অন্য এক নারীর মনে। তারপর? তারপর আর কি, যার ফলে গতরাত্রের দুর্ঘটনা ঘটে গেল। নারী, তোমার অনুতপ্ত হওয়া উচিত। কিছুতেই না, এ আমি বিশ্বাস করি না, প্রতিবাদ জানাই কৃষ্ণা বৌদি। বিশ্বাস করো না করো, কিন্তু আমি নাচার। যাক সে কথা। গতরাত্রে বৈকালী সঙ্ঘে যারা যারা উপস্থিত ছিলেন মোটামুটি তাদের একটা গতিবিধির টাইম টেবিল তৈরি করেছি। কাগজটা পড়ে দেখতো সুব্রত, কোথায়ও কোনো ভুল হলো কিনা বলে কিরিটি এবার আমার দিকে তাকালো। আমি জানি এসব ব্যাপারে কিরিটির কোনো দিনও ভুল হয় না এবং হতেও দেখিনি। তবু কাগজটা তুলে চোখের সামনে ধরলাম। দেখলাম কিরিটি গতরাত্রে যারা বৈকালী সঙ্ঘে উপস্থিত ছিল তাদের কয়েকজনকে বাদ দিয়ে বাকি সকলকে নিয়ে তাদের গতিবিধির একটা টাইম টেবিল তৈরি করেছে। প্রথমেই দেখলাম মিত্রা সেনের নাম। তার পাশে লেখা আছে, মিত্রা সেন বৈকালী সঙ্ঘে গতরাত্রে এসেছিল 8:10 থেকে 15 মিনিটের মধ্যে এবং সম্ভবত সোজা সে নিচের বাগানে চলে যায়। কিন্তু কেন? বাগানে কি? 7:50 পূর্ব পরিকল্পনা মতো কারো না কারো নির্দেশক্রমে, 7:45 বা নিজের প্ল্যান মতো কারো সঙ্গে দেখা করতে। যদি তাই হয় তো কার সঙ্গে দেখা করতে? সম্ভবত হত্যাকারী ওই সময় মিত্রা সেনকে বাগানে আসতে বলেছিল, যাতে করে নির্বিঘ্নে সে তার কাজ হাসিল করতে পারে। হত্যার জন্য বাগানের ওই স্থানটি সে বেছে নিয়েছিল, কারণ মৃত্যু সময়ে কোনো রকম কাতর শব্দ
মিত্রা সেনের কণ্ঠ থেকে নির্গত হলেও কারও কানে সেটা পৌঁছবে না এবং নিশ্চিন্তে সে কার্য সমাধা করতে পারবে। সমস্ত কিছু আলোচনা করে মনে হয় মিত্রা সেনকে রাত 8টা থেকে 8:10 মধ্যেই কোনো এক সময় তীক্ষ্ণ মারাত্মক কোনো বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে। অশোক রায়। সকলের জবানবন্দি থেকে বোঝা যাচ্ছে অশোক রায় বৈকালী সঙ্গে গতরাত্রে মিত্রা সেনের ঠিক পরে পরেই এসেছিল। রাত 8টা থেকে 8:10 মধ্যে কোনো এক সময়ে। সে 8:10 মধ্যে সোজা বাগানে যায়নি, কিন্তু হলঘরে বোধহয় 8:20 পর্যন্ত অপেক্ষা করেছিল। কিন্তু কেন, কার জন্যে সে অপেক্ষা করেছিল? মিত্রা সেনের জন্যেই কি? বিশাখা চৌধুরী 8:35 নাগাদ অশোক রায়কে হলঘরে বসে থাকতে দেখেছিল এবং বৈকালী সঙ্গে সে রাত্রে উপস্থিত মেম্বারদের মধ্যে একমাত্র বিপাশা চৌধুরী ব্যতীত অন্য কেউই অশোক রায়কে সে রাত্রে ওখানে দেখেনি। তার কারণ হয়তো অশোক রায় হলঘরে কিছুক্ষণ থেকেই বাগানে চলে যায়, নিচে অন্যান্য মেম্বারদের পৌঁছবার পূর্বেই। বিশাখার স্টেটমেন্ট যদি সত্য বলে ধরে নেওয়া যায়, তাহলে অশোক রায় বাগানে গিয়েছিল। শশী হাজরার স্টেটমেন্ট থেকে বোঝা যায় অশোক রায় রাত 8:45 নাগাদ আবার বৈকালী সংঘ থেকে চলে যায়, অর্থাৎ 8টা থেকে 8:10 এসে 8:45 চলে যায়। আধ ঘন্টা থেকে 45 মিনিট অশোক রায় তাহলে সেখানে ছিল। হলঘরে যদি অশোক রায় কিছুক্ষণ বসে থেকে থাকে, তাহলে 25 মিনিট থেকে আধ ঘন্টা সময় নিশ্চয়ই সে বাগানে ছিল। এখন কথা হচ্ছে ওই সময়ের আগে না ওই সময়ের মধ্যেই মিত্রা সেন নিহত হয়েছে। শুধু তাই নয়, বিশাখা চৌধুরীর স্টেটমেন্ট থেকে আরও একটা ব্যাপার যা আমরা জেনেছি, সেটা হচ্ছে অশোক রায় বৈকালী সংঘে আসার মিনিট 10 পরেই বিশাখা চৌধুরী আসেন এবং তারই 2-4 মিনিট বাদে যদি অশোক রায় হলঘর থেকে বের হয়ে বাগানে গিয়ে থাকে, তাহলে সে বাগানে গিয়েছিল সম্ভবত 8:10 থেকে 8:20 মধ্যেই, এবং বিশাখা তাকে এক প্রকার অনুসরণ করে গিয়েই যদি তার কণ্ঠস্বর ঝোপের পাশ থেকে শুনে থাকে, তো তখন সেটা হবে 8:25 থেকে 8:30। আর তাই যদি হয়, তো তাহলে শশী হাজরার স্টেটমেন্ট সত্যি বলে মেনে নেওয়া যেতে পারে, অর্থাৎ অশোক রায় রাত 8:45 নাগাদ চলে যেতে পারে। এবং সত্যিই যদি তাই হয়ে থাকে, তো অশোক রায় বাগানে ছিল সে রাত্রে 8:20 থেকে 8:35 পর্যন্ত, অর্থাৎ মাত্র 15 মিনিট সময়। ব্যাপারটি অত্যন্ত গভীরভাবে প্রণিধানযোগ্য। বিশাখা চৌধুরীর কথা থেকে আরও একটা ব্যাপার জানা যাচ্ছে, সে রাত্রে ওই সময় বাগানে দ্বিতীয় কোনো এক নারী ছিল। কে সে? গত রাত্রে যে কজন নারী বৈকালী সংঘে উপস্থিত ছিলেন, তাদের মধ্যেই কোনো একজন। কিন্তু বিশাখা চৌধুরী বলেছে
ইতিপূর্বে সে কণ্ঠস্বর সে নাকি শোনেনি সংঘে, তবে অপরিচিত। যা হোক, সে যেই থাকুক, এটা ঠিক সে 8টার আগেই ওই রাতে সংঘে এসেছিল। অথচ শশী হাজরার কথা থেকে জানা যায় মিত্রা সেনই সর্বপ্রথম গতরাত্রে সংঘে এসেছে। সতই এখানে একটা প্রশ্ন ওঠে, শশী হাজরার ও বিশাখার স্টেটমেন্ট সম্পূর্ণ ঠিক বা কারেক্ট কিনা। যদি কারেক্ট হয় তো সে আর কেউ নয়, স্বয়ং, এবং সেই তাহলে হত্যাকারী কি? মহারানী সুচরিতা দেবী। তিনি নিজেও বলেছেন তিনি নাকি গত রাত্রে 8:45 অর্থাৎ 8:45 নাগাদ সংঘে আসেন। তারপর তিনি হলঘরে এসে দেখতে পান 8:45 নাগাদ শ্রীমন্ত পাল, সুমিত্রা চ্যাটার্জি, নিখিল ভৌমিক, রমা মল্লিক ও সুপ্রিয় গাঙ্গুলিকে। হলঘরে তিনি রাত 9টা পর্যন্ত ছিলেন। সেখান থেকে যান বার রুমে। সেখানে 8:30 দেখতে পান রঞ্জিত রক্ষিত ও বিশাখা চৌধুরীকে। সেখান থেকে 9:05 থেকে 9:10 মধ্যে যান নিচের বাগানে। তার স্টেটমেন্ট যদি সত্য বলে ধরে নেওয়া যায়, তাহলে নিশ্চয়ই অশোক রায় বাগান ছেড়ে চলে যাবার পর তিনি সেখানে গিয়েছেন। তিনি একটি পদশব্দও শুনেছিলেন নাকি। কিন্তু এখানে একটা কথা মনে রাখতে হবে, শশী হাজরার স্টেটমেন্ট, তার স্টেটমেন্ট অনুযায়ী মহারানী গতরাত্রে সংঘে এসেছেন মিত্রা সেন, অশোক রায় ও বিশাখার ঠিক পরেই 25 মিনিটের মধ্যে, অর্থাৎ রাত 8:20 থেকে 8:22 মধ্যে যদি বিশাখা এসে থাকে, তাহলে রাত 8:25 থেকে 8:30 মধ্যেই মহারানী গতরাত্রে সংঘে এসে পৌঁছেছিলেন। এবং তাতে করে 15 মিনিট সময়ের হেরফের হচ্ছে, যে সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরও একটা বিশেষ ব্যাপার হচ্ছে, মহারানী ও মিত্রা সেন এককালে ক্লাস ফ্রেন্ড ছিলেন পরস্পরের। বিশাখা চৌধুরী, মিত্রা সেন ও অশোক রায়ের পরই গতরাত্রে বৈকালী সংঘে আসেন বিশাখা চৌধুরী, অর্থাৎ রাত 8:10 থেকে 8:20 মধ্যে। অবশ্য যদি 8:10 শশী হাজরার স্টেটমেন্ট সত্য বলে ধরে নেওয়া হয়, 8:20 বিশাখা চৌধুরী নিজে বলেছেন তিনি এসেছেন 8:15 থেকে 8:20 মধ্যে, অর্থাৎ শশী হাজরার 8:20 স্টেটমেন্টের সঙ্গে প্রায় মিলই আছে, বিশেষ গড়মিল নেই কোনো। হলঘরে ঢুকে তিনি একমাত্র অশোক রায়কে সেখানে দেখতে পান এবং প্রকৃতপক্ষে হলঘরে এসে ঢোকার পরই অশোক রায় হলঘর থেকে বের হয়ে যায় নিচের বাগানের দিকে। হলঘরে সেই সময় তৃতীয় আর কেউ উপস্থিত ছিলেন না নাকি। সেক্ষেত্রে বিশাখার সঙ্গে অশোকের কোনো কথাবার্তা হয়েছিল কি না তাও জানবার উপায় নেই। সম্ভবত হয়নি, এবং বিশাখা যে তাকে বাগানে ফলো করছিল তাও অশোক জানে না বা টের পায়নি।
এখন এই স্টেটমেন্ট থেকে একটা ব্যাপার বোঝা যাচ্ছে, অশোক বাগানে গিয়েছিল 8:25 থেকে 8:30 মধ্যে খুব সম্ভবত, এবং বিশাখা বাগানে পৌঁছেছিল সম্ভবত 8:30 থেকে 8:32-33 মধ্যে, বড়জোর 8:35 মধ্যে। তাই যদি হয়ে থাকে তাহলে শশী হাজরার স্টেটমেন্ট মিথ্যে নয় যে অশোক 8:45 নাগাদ সংঘ থেকে বের হয়ে যায়। বিশাখা চৌধুরী বাগানে আত্মগোপন করে থাকাকালীন সময়ে যে কোনো এক নারীর কণ্ঠস্বর শুনেছিল। সে কে? আবার সে প্রশ্নটি মনে আসছে, কারণ তার স্টেটমেন্ট থেকে জানা যাচ্ছে সেই অপরিচিত কণ্ঠস্বর নারীর সঙ্গে অশোকই কথা বলছিল। অশোক তাহলে নিশ্চয়ই সে নারীকে চেনে। শ্রীমন্ত পাল তার নিজস্ব স্টেটমেন্ট থেকে জানা যায় তিনি এসেছিলেন সঙ্ঘে ওই দিন রাত্রে রাত 8:30 নাগাদ, এবং তার কথা যদি সত্য বলে মেনে নেওয়া হয় 8:30 তিনি আসবার পর অশোক রায় সেখান থেকে চলে যায়। তিনিও সোজা এসে হলঘরে প্রবেশ করেন এবং হলঘরে প্রবেশ করে সেখানে দেখতে পান সুপ্রিয় গাঙ্গুলি, সুমিত্রা চ্যাটার্জি ও মীর জুমলাকে। অর্থাৎ 8:30 সময় বার রুমে মীর জুমলা ছিল না, সেখানে ছিল বিশাখা চৌধুরী ও রঞ্জন রক্ষিত। 8:30 থেকে 8:35 মধ্যে হলঘরে ঢোকে রমা, মনোজ দত্ত ও নিখিল ভৌমিক, এবং তারপরে 2 নম্বর দরজা দিয়ে ঢুকতে দেখেন মহারানী ও বিশাখাকে। রাত তখন 9টা বা এর খুব আশেপাশে। মহারানী আবার 9:15 সময় ঘর থেকে বের হয়ে যান। রঞ্জন রক্ষিত বলেছেন তিনি এসেছেন গত রাত্রে রাত 8:30 নাগাদ সঙ্ঘে, কিন্তু সম্ভবত কথাটা ঠিক নয়, কারণ শ্রীমন্ত পাল যখন 8:30 হলঘরে প্রবেশ করেন সে সময় রঞ্জন রক্ষিত হলঘরে ছিলেন না, ছিলেন বার রুমে। তাতে করে মনে হয় তিনি আগেই এসেছিলেন এবং বিশাখা চৌধুরীর পরেই, সম্ভবত 7:20 থেকে 8:25 মধ্যে কোনো এক সময়। এবং তিনি যে বলেছেন সে সময় বিশাখা চৌধুরী ও অশোক রায় ঘরে ছিল, কথাটা সম্ভবত সত্য, এবং বিশাখা বা অশোক রায় সে কথা জানতে পারেনি। এবং তিনি যে অশোক রায়কে ঘর থেকে বের হয়ে যেতে দেখেছিলেন ঘরে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই, কথাটা মিথ্যা নাও হতে পারে। তারপর তিনি বিশাখা চৌধুরী সম্পর্কে যে কথাটা বলেছেন সেটাও হয়তো সত্যি। এই পর্যন্ত পড়ে কিরিটির মুখের দিকে তাকালাম। সে দেখি সোফায় হেলান দিয়ে বসে চোখ বুজে আপন মনে ধূমপান করছে। এবার আমি কাগজের অপর পৃষ্ঠা উল্টালাম। সেখানে শুধু একটি কথাই লেখা আছে, মিত্রা সেনের মৃত্যু ঘটেছে সম্ভবত সন্ধ্যা 7:55 থেকে রাত 8টার মধ্যে কোনো এক সময়।
এবং নিচের বাগানেই তীব্র বিষের ক্রিয়ায়। কাগজটা হাতে করে বসে নিজের মনের কথাটা ভাবছিলাম। হঠাৎ কিরিটির ডাকে চমকে তার মুখের দিকে তাকালাম। কিরে সুব্রত, আমার বিশ্লেষণের মধ্যে কিছু ভুল আছে? আমি বললাম, আর একটু বিশদ করে বললে সুখী হতাম। কিরিটি মৃদু হেসে বলল, গতরাত্রে আমাদের বিশেষ আলোচ্য সময়টি হচ্ছে সন্ধ্যা 7টা থেকে রাত 8টা, ওই 1 ঘন্টা, অর্থাৎ সন্ধ্যা 7টা থেকে রাত 8টা। এই সময়ের মধ্যে ওখানে যারা যারা উপস্থিত ছিল বা আসা যাওয়া করেছে তাদের মুভমেন্টসের উপরই আমাদের মিত্রা সেনের হত্যার ব্যাপারে যাবতীয় রহস্য ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। এই কথাটা ধরে নিতে হবে। কিন্তু প্রত্যেকের আলাদা আলাদা স্টেটমেন্ট থেকে যতটা আমরা আপাতত সংগ্রহ করতে পেরেছি তার মধ্যে 2টি প্রাণী ব্যতীত অন্য কাউকেই ওই সময়ের জালে আটকাতে পারছি না। তাদের মধ্যে আবার একজন নিহত, দ্বিতীয়জন আপাতত পলাতক, নাগালের বাইরে, অর্থাৎ মিত্রা সেন ও অশোক রায়। কিন্তু একটা ব্যাপার নিশ্চয়ই তুই লক্ষ্য করেছিস, বিশাখার স্টেটমেন্ট যদি সত্য হয়ে থাকে তাহলে সম্ভবত অশোক রায় কিছুতেই হত্যাকারী হতে পারে না। এবং দ্বিতীয়ত, যে নারী কণ্ঠস্বরকে বিশাখা অশোকের সঙ্গে গত রাত্রে কথা বলতে শুনেছিল সেটা কার কণ্ঠস্বর? তোর মতে তাহলে বুঝতে পারছি সেই অদৃশ্য নারী কণ্ঠস্বরের অধিকারিণী মিত্রা সেনের হত্যাকারিণী। অর্থাৎ এক্ষেত্রে মিত্রা সেনকে হত্যা করেছে কোনো একজন নারী, পুরুষ নয়, তাই কি? হ্যাঁ, আমার ধারণা তাই, মৃদু কণ্ঠে কিরিটি বলল। এবং শুধু তাই নয়, সেই হত্যাকারিণী নারী আগে থাকতেই অকুস্থানে উপস্থিত ছিল, এও আমার স্থির বিশ্বাস। কিন্তু সে নারী কে? আপাতত অন্তরালে থাকলেও তাকে খুঁজে বের করবই। কিন্তু গতকাল বৈকালী সংঘে এমন কোনো অপরিচিতা নারীর উপস্থিতির কথাই তো জানা যায়নি কারো জবানবন্দি থেকেই। তা অবশ্যই জানা যায়নি সত্যি, তবে শশী হাজরার স্টেটমেন্টকে যদি নির্ভুল বলে ধরে নেওয়া যায় এবং বাইরের কোনো অপরিচিতা নারী না হয়ে যদি সংঘেরই কোনো নারী মেম্বার হয় তো সে মিত্রা সেনই। কেন? কারণ শশী হাজরার স্টেটমেন্ট থেকে জেনেছি মিত্রা সেনই গত রাত্রে প্রথম আসে। না, সে সত্যি কথা বলেনি, আর সেই জন্যই লাহিড়িকে বলে এসেছি তাকে অ্যারেস্ট করে তার ওপরে তীক্ষ্ণ দৃষ্টি রাখবার জন্য। বুঝলাম, কিন্তু তারপর? কিরিটি জানতে চাইল। এখন আমাদের প্রথম কাজ হবে অশোক রায়ের সন্ধান করা। তাকে খুঁজে পাওয়া গেলে হয়তো হত্যাকারিণীকে ধরতে আমাদের বিশেষ বেগ পেতে হবে না, কারণ সেই একমাত্র হত্যাকারিণীকে দেখেছিল। আর কোনো প্রোগ্রাম নেই? আছে, 2 জায়গা। 2টো জায়গায় নিঃশব্দে আজই রাতে রেইড করতে হবে। একটা তো বুঝতে পারছি, ডাক্তার ভুজঙ্গ চৌধুরীর চেম্বার ও নার্সারি হোম।
দ্বিতীয়টি তার আবাসগৃহ। বলিস কি? হ্যাঁ। ওই দিনই বিকেলের দিকে ময়না তদন্তের রিপোর্ট থেকে জানা গেল কিরিটির অনুমান মিথ্যে নয়। তীব্র বিষের ক্রিয়াতেই মিত্রা সেনের মৃত্যু ঘটেছে, রা বিষের ক্রিয়ায়। এবং তার পাকস্থলিতে যা পাওয়া গিয়েছে সেটার মধ্যে আর যাই হোক অ্যালকোহলের নামগন্ধও নেই। শুধু তাই নয়, যে পেগ গ্লাসটি ওই স্থানে মৃতদেহের কাছে পাওয়া গিয়েছিল সেটার কেমিক্যাল অ্যানালিসিস করেও কিছু পাওয়া যায়নি। তবে সিরিঞ্জ অ্যানালিসিস করে রা বিষ পাওয়া গিয়েছে, এমনকি অ্যালকোহলও না। বিশেষ একটি ব্যাপার যা পুলিশ সার্জন কিরিটিকে জানিয়েছেন সেটা হচ্ছে মৃতদেহের পৃষ্ঠদেশে একটি নিডল পাংচারের দাগ পাওয়া গিয়েছে। সম্ভবত সেইখানেই ওই বিষ সিরিঞ্জের সাহায্যে মিত্রা সেনের দেহে প্রবেশ করানো হয়েছিল। যাক, নিঃসন্দেহ হওয়া গেল একটা ব্যাপারে, যে মিত্রা সেনের মৃত্যুর ব্যাপারটা হত্যাই, আত্মহত্যা নয়। বিকেলের শেষ রৌদ্রালোকটুকুও যেন যাই যাই করছিল। কিরিটির ঘরের মধ্যে বসে আমি ও কিরিটি ময়নাতদন্ত রিপোর্ট ও কেমিক্যাল অ্যানালিসিসের রিপোর্ট নিয়েই আলোচনা করছিলাম। জঙ্গলি এসে ওই সময় ঘরে ঢুকল। বলল, ব্যারিস্টার সাহেব, রাধেশ রায় এসেছেন, দেখা করতে চান। কিরিটি বলল, হ্যাঁ, এই ঘরেই নিয়ে আয়। একটু পরেই প্রৌঢ় ব্যারিস্টার রাধেশ রায় এসে ঘরের মধ্যে প্রবেশ করলেন। ভদ্রলোকের মুখের দিকে তাকাতেই যেন অত্যন্ত সুস্পষ্ট হয়ে আমার চোখে ধরা পড়ল একটা ব্যাপার। গভীর একটা ক্লান্তি ও দুশ্চিন্তার ছায়া যেন তার সমগ্র মুখখানির উপরে ফুটে উঠেছে। বসুন মিস্টার রায়। কিরিটি রাধেশ রায়কে আহ্বান জানালো। রাধেশ রায় সামনের দামি সোফাটার উপরে বসে বারেক মাত্র আমার মুখের দিকে তাকিয়ে দৃষ্টিটা নামিয়ে নিলেন। তারপর অত্যন্ত মৃদু কণ্ঠে বললেন, না মিস্টার রায়, তার কোনো সন্ধানই করতে পারলাম না। রাত 9:30 কিছু পরে শুনলাম সে নাকি একবার বাড়িতে এসেছিল। তারপরেই একটা সুটকেস হাতে সে বের হয়ে যায়, মিনিট 10-15 মধ্যেই। চাকরটা জিজ্ঞেস করেছিল সে কোথায় যাচ্ছে, কিন্তু সে কোনো জবাব দেয়নি, বলেনি কোথায় যাচ্ছে। কিন্তু সত্যিই কি আপনার মনে হয় মিস্টার রায় এ কাজ তারই? কিরিটি কোনো জবাব দেয় না, চুপ করে থাকে। রাধেশ রায় আবার বলতে লাগলেন, অশোকের টেম্পারামেন্ট আমার শুধু ভালো করে জানা বলেই নয়, এ ধরনের ক্রাইম আইন আদালত নিয়ে আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকেও বলতে পারি। সে এ কাজ করেনি মিস্টার রায়, তার দ্বারা এ কাজ সম্ভব নয়। সেটা তো পরের কথা মিস্টার রায়, কিরিটি বলে। কিন্তু এভাবে আকস্মিক তার নিরুদ্দিষ্ট হওয়ায় যে পরিস্থিতির উদ্ভব হয়েছে, তাতে করে পুলিশের চোখে কেমন করে তিনি নিজেকে পরিষ্কার করবেন? যতক্ষণ না তিনি সামনাসামনি এসে দাঁড়াচ্ছেন এবং তাদের সমস্ত প্রকার প্রশ্নের উত্তর দিচ্ছেন। কিন্তু আমি কি করতে পারি বলুন?
আজ পর্যন্ত কোনো আত্মীয় স্বজনের বাড়িতে সে কখনো যায়নি। তবু আমি অবশ্যই পাটনায় আমার ভাইয়ের কাছে, দিল্লিতে তার মেশোর কাছে তার করে দিয়েছি। যথাসম্ভব এখানেও পরিচিত অপরিচিত সকলের কাছেই সন্ধান নিয়েছি। পরিচিত কোনো জায়গায় সে যায়নি। তাছাড়া কাল রাত্রে যে সময় সে বাড়ি ছেড়ে গিয়েছে, দূরপাল্লার কোনো ট্রেনই তখন আর ছিল না প্রথমত, এবং দ্বিতীয়ত ট্রেনে গেলে সেখানে এত তাড়াতাড়ি সে পৌঁছতে পারত না। সে তার নিজের গাড়ি নিয়ে গিয়েছে। না না, এ আপনি কি বলছেন মিস্টার রায়? তার গাড়ি তো গ্যারেজেই রয়েছে। কিরিটি এবারে প্রত্যুত্তরে মুহূর্তকাল নীরব তীক্ষ্ণ দৃষ্টিতে রাধেশ রায়ের মুখের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলল, হ্যাঁ, গ্যারেজে সে গাড়ি আছে, এবং কাল রাত্রে ছিল না। সে গাড়ি গ্যারেজে ফিরে এসেছে আজ সকাল 8টায়। কে কে বলল আপনাকে এ কথা? মিস্টার রায়, আপনি যে আপনার একমাত্র পুত্র স্নেহে অন্ধ সে কথা তো আমার অজানা নয়। শুনুন রাধেশবাবু, আজ সকালে যে পাঞ্জাবি ড্রাইভার অশোকবাবুর গাড়িটা নিয়ে এসে গ্যারেজে রেখে সোজা আপনার বাড়ির অন্দরে গিয়ে প্রবেশ করেছিল, আমি তার সঙ্গে কয়েকটা কথা বলতে চাই। এই যে টেলিফোন আছে ওখানে, ফোনে তাকে এক্ষুনি একবার এখানে ডেকে আনবেন কি? কিরিটির কথাই দিশেহারা বিবশ দৃষ্টিতে কয়েক মুহূর্ত রাধেশ রায় তাকিয়ে থাকেন তার মুখের দিকে নিঃশব্দে। তারপর মৃদু দ্বিধাজড়িত কণ্ঠে যেন কতকটা আত্মগতভাবেই কথাটা উচ্চারণ করেন, পাঞ্জাবি ড্রাইভার? হ্যাঁ, আপনি জানেন না রাধেশবাবু, গতকাল থেকেই প্লেন ড্রেসে আমার লোক আপনার বাড়ির প্রহরায় ছিল এবং এখনও আছে। তারা আপনার বাড়ির প্রতিটি খুঁটিনাটির ওপর নজর রেখেছে। তারাই যথাসময়ে রিপোর্ট দিয়েছে। কিন্তু আমার বাড়িতে তো কোনো পাঞ্জাবি ড্রাইভার নেই। একজন মাত্র ড্রাইভার, বাঙালি, সেও আমারই গাড়ি চালায়। অশোক তার নিজের গাড়ি নিজেই ড্রাইভ করত। তার তো কোনো ড্রাইভারই আজ পর্যন্ত নেই। তাও আমার অজানা নয়। তাই তো আমি জিজ্ঞেস করছি, পাঞ্জাবির ছদ্মবেশে তাহলে সে ব্যক্তিটি কে, যে আজ সকালে আপনার ছেলের গাড়িটা গ্যারেজে এনে তুলে আপনার বাড়ির ভেতরই অদৃশ্য হয়ে গেল? আপনি যে কি বলছেন মিস্টার রায়, বুঝতেই পারছি না। ব্যাপারটা আগাগোড়া আমার কাছে যে গল্পের মতোই মনে হচ্ছে। গল্প নয় রাধেশবাবু, নিষ্ঠুর সত্য। বলতে বলতে হঠাৎ পকেট থেকে একখানা ফটোগ্রাফ চকিতে বের করে আমার দিকে তাকিয়ে কিরিটি বলল, আলোটা জ্বেলে দে সুব্রত। নিঃশব্দে উঠে আমি ঘরের আলোটা জ্বেলে দিলাম সুইচ টিপে। কেননা ইতিমধ্যেই ঘরের মধ্যে সন্ধ্যার অন্ধকার বেশ চাপ বেঁধে গিয়েছিল। হাতের ফটোটা নিঃশব্দে সামনে উপবিষ্ট রাধেশ রায়ের দিকে এগিয়ে দিতে দিতে কিরিটি আগের মতোই শান্ত অথচ তীক্ষ্ণ কণ্ঠে বলল, এই ফটোটার দিকে ভালো করে চেয়ে দেখুন রাধেশবাবু। সেই ড্রাইভারটি যখন গ্যারেজে গাড়ি রেখে অন্দরে প্রবেশ করছিল,
সেই সময়ই আমার লোক দূর থেকে তার এই ফটোটা তুলে নিয়েছে। মাত্র ঘন্টা তিনেক আগেই এটা আমার হাতে এসে পৌঁছেছে। দেখুন তো চিনতে পারেন কি না এই লম্বা লোকটি, মাথায় পাগড়ি, কে এ? নির্বাক বিহবল বোবা দৃষ্টিতে রাধেশ রায় কিরিটির দেওয়া ফটোটা হাতে নিয়ে সেই দিকে তাকিয়ে রইলেন। স্যুট পরিহিত দীর্ঘকায় এক ব্যক্তি, মাথায় পাঞ্জাবিদের মতন পাগড়ি, অন্দরের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করতে উদ্যত। ওই সময়ই স্ন্যাপটা নেওয়া হয়েছে।